প্রিয় ছাত্রছাত্রীরা, বায়োলজি উইথ তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের যে মেন মেকানিজম সেটা নিয়ে বলবো। তার আগে আমরা ছোট্ট করে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসদের ট্রান্সলেশনের যে মেন ডিফারেন্স সেটা একটু জেনে নেবো, যে কোথায় পার্থক্য আছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ট্রান্সলেশনের মধ্যে। প্রোক্যারিওটিক আছে 70s, রাইবোসোম হচ্ছে 70s টাইপ, যেটা আবার দুটো সাব ইউনিট নিয়ে তৈরি, 50s 30s, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর ইউক্যারিওটসদের রাইবোসোম হচ্ছে 80s টাইপ, যেটা দুটো সাব ইউনিট 60s আর 40s নিয়ে তৈরি। আর প্রোক্যারিওটদের যেটা ইনিশিয়েটার অ্যামিনো অ্যাসিড, সেটা অলওয়েজ হচ্ছে মিথিওনিনটা ফর্মাইলেটেড ফর্মে থাকে। আর ইউক্যারিওটসদের কিন্তু এমনি মিথিওনিনই থাকে, তার কিন্তু ফর্মাইলেশন হয় না। আর রাইবোসোম প্রোক্যারিওটসদের যে সিকোয়েন্সে এসে বাইন্ড করছে তাকে বলছে সাইন ডালগার্নো সিকোয়েন্স। সেই সিকোয়েন্সটা কি এজিজি। আর ইউক্যারিওটসদের রাইবোসোম রেকগনাইজ হচ্ছে 5 প্রাইম ক্যাপে এসে রাইবোসোম বাইন্ড করছে। আর এখানে কিন্তু প্রোক্যারিওটসদের কিন্তু ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন একই সাথে হয়। আর ইউক্যারিওটসদের কিন্তু স্পেশালি সেপারেট কম্পার্টমেন্টে হয়। ট্রান্সক্রিপশন হচ্ছে নিউক্লিয়াসে আর ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। এবার আমরা চলে আসবো প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের প্রথম পর্যায়ে, অর্থাৎ ইনিশিয়েশন। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে মিথিওনিন প্রথমে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়, আর পরে মিথিওনিন টিআরএনএ এর ফর্মাইলেশন ঘটে, যেখানে ট্রান্সফরমাইলেজ বলে একটা এনজাইম আছে, সেটা সাহায্য করে। তো মিথিওনিন থেকে ফরমাইলেটেড মিথিওনিন যেটা এসে টিআরএনএতে গিয়ে বাইন্ড করছে, এটা হচ্ছে প্রথম। এরপর যেটা হয় সব থেকে ইন্টারেস্টিং ইনিশিয়েশনের, সেটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3। ইনিশিয়েশন ফ্যাক্টর 3 কি করে? ইনিশিয়েশন ফ্যাক্টর 3 সাহায্যে রাইবোসোমের যে 30s উপ এককটা আছে সেটা এমআরএনএর 5 প্রাইম প্রান্তে গিয়ে বাইন্ড করে। ইনিশিয়েশন ফ্যাক্টর 3 সাহায্যে 30s অর্থাৎ স্মল যে রাইবোসোমাল সাব ইউনিটটা আছে সেটা এমআরএনএর 5 প্রাইম প্রান্তের দিকে বাইন্ড করে 30s ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করছে। এটা হচ্ছে প্রথম। তারপরে কি হচ্ছে, এই সামগ্রিক প্রক্রিয়াটার জন্য এনার্জিকে সাপ্লাই করে, সেটা হচ্ছে জিটিপি। জিটিপি এনার্জি সাপ্লাই করছে। এখানে কি লিখেছি দেখো, দ্য ইনিশিয়েটেড টিআরএনএ ক্যারিং ফরমাইল মিথিওনিন ইজ রিকোয়ার্ড টু দ্য অগ স্টার্ট কোডন। এখানে কিন্তু এই যে ট্রান্সলেশন শুরু করার জন্য কিন্তু অগ, অর্থাৎ মিথিওনিনকে কে কোড করছে? অগ। এই অগ স্টার্ট কোডন টাকে কে চিহ্নিত করে? ইনিশিয়েশন ফ্যাক্টর 2। এই ইনিশিয়েশন ফ্যাক্টর 2 আবার জিটিপিকে হাইড্রোলাইজ করে, যেটা এই ট্রান্সলেশনের জন্য এনার্জি সাপ্লাই করে। আর থার্ড স্টেপে গিয়ে কি হয়, 30s ইনিশিয়েশন কমপ্লেক্স রাইবোসোমের 50s ইনিশিয়েশন রাইবোসোমের 50s সাব ইউনিটের সাথে জুড়ে যায়, জুড়ে গিয়ে 70s ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করে। এই প্রক্রিয়াটাতে কিন্তু ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 2, 3 সাহায্য করে। এবার আমরা চলে আসবো ইলংগেশনে। ইলংগেশনে কি হয়, প্রতিটা রাইবোসোমের অভ্যন্তরে দুটো স্থান থাকে। একটা হচ্ছে পি সাইট, এই যে ছবিতে দেখো চিহ্নিত করা হয়েছে, একটা হচ্ছে পি সাইট, আর একটা হচ্ছে এই যে এ সাইট। পি সাইটকে বলা হয় পেপটাইডাল সাইট, আর এ সাইটকে বলা হয় অ্যামিনো অ্যাসাইল সাইট। এই 30s আর 50s যখন কম্বাইন্ড করে যাচ্ছে, প্রথমে এমএ টিআরএনএ কোথায় গিয়ে বাইন্ড করছে? এ স্থানে, অ্যামিনো অ্যাসাইল স্থানে গিয়ে যুক্ত হয়। এই 70s এর পরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে
এই যে 70s ইনিশিয়েশন কমপ্লেক্স গঠিত হয়ে গেল, এরপর মিথিওনিন টিআরএনএ কমপ্লেক্স রাইবোজোমের এ স্থানে গিয়ে জুড়ে যাচ্ছে। এখানে বৃদ্ধি ফ্যাক্টর ইএফটিইউ এবং জিটিপি, এই জিটিপি এই প্রসেসটাতে সাহায্য করছে। ইএফটিইউ আর এনার্জি দিচ্ছে কে? জিটিপি। এরপর কি হয়, এখনো জিটিপি এবং একটি বৃদ্ধি ফ্যাক্টর, অন্য আরেকটা বৃদ্ধি ফ্যাক্টর বা ইলংগেশন ফ্যাক্টর এখানে কাজ করে, যার নাম হচ্ছে ইএফজি। এবার এ স্থানের অ্যামিনো অ্যাসিড টিআরএনএ অ্যাসিটাইলবিহীন হয়ে যায়, অর্থাৎ ডিঅ্যাসাইলেটেড হয়ে যায়। আর এ স্থান যখনই ডিঅ্যাসাইলেটেড হয়ে গেল, তখন এ স্থান থেকে মুক্ত হয়ে পি স্থানে গিয়ে বসে যায়। এই ক্রিয়াকে বলছে কি? ট্রান্সলোকেশন। এই পদ্ধতিতে কে সাহায্য করছে? ইএফজি, রাইট? এবার আমরা পড়ব যে পেপটাইড বন্ডটা কি করে ফরমেশন হচ্ছে। মিথিওনিন টিআরএনএ কমপ্লেক্স এ থেকে রাইবোসোমের পি স্থানে সরে আসার পর দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড ঠিক একইভাবে টিআরএনএ রাইবোসোমের এ স্থানে যুক্ত হচ্ছে। সুতরাং পি স্থলের মিথিওনিন এবং এ স্থলের দ্বিতীয় কোনো অ্যামিনো অ্যাসিড অবস্থান করে, আর এই দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড গঠিত হচ্ছে। আর পি স্থানের অ্যামিনো অ্যাসিডের COOH গ্রুপের সঙ্গে এ স্থানের অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ অর্থাৎ NH2 গ্রুপ, আর আমি এখানটায় মুছে দিয়ে একটুখানি এই জায়গাটা একটুখানি দেখাচ্ছি। NH2 অ্যামিনো গ্রুপ মানে হচ্ছে NH2 আর COOH এই কার্বক্সিলিক গ্রুপ, এদের মধ্যে কি হচ্ছে? পেপটাইডাল ট্রান্সফারেজ নামক এনজাইমের সাহায্যে পেপটাইড বন্ড গঠন করছে। আর পেপটাইডাল ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি কার মধ্যে আছে না 50S সাব ইউনিট রাইবোসোমের যে দুটো উপ একক, তার মধ্যে যে বড় একক আছে 50S এর 23S আরআরএন এর মধ্যে কিন্তু এই ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা আছে। এইভাবে একটার পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে নির্দিষ্ট পলিপেপটাইড চেইন গঠিত হয়। এই ট্রান্সলোকেশন চলার সময় যেমন এ সাইডের পেপটাইড পি সাইডে যায়, যেমন তেমন আবার পি সাইডের পেপটাইড আবার কোন সাইডে যায়? ই সাইডে, মানে হচ্ছে এক্সিট সাইডে চলে যায় উইথ দ্য হেল্প অফ ইলংগেশন ফ্যাক্টর ইএফজি। ট্রান্সলোকেশনের যে ফ্যাক্টরটা সাহায্য করছে তার নাম হচ্ছে ইএফজি। এবার আমরা চলে আসবো প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের টার্মিনেশনে তিনটে ফ্যাক্টর কাজ করে, রিলিজিং ফ্যাক্টর 1, রিলিজিং ফ্যাক্টর 2 আর রিলিজিং ফ্যাক্টর 3। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরে রিলিজিং ফ্যাক্টর 1, 2 আর 3 এর কি কাজ সেটা আমরা জানবো। এখানে কি করে না, পলিপেপটাইড চেন যখন টার্মিনেশন হয়, যখন রাইবোসোম এমআরএনএ এর যে কোনো স্টপ পর্যন্ত, মানে হচ্ছে UAA বা UAG or UGA, এই তিনটে স্টপ কোডনে যে কোনো একটিতে চলে আসে, তখন একটা রিলিজিং ফ্যাক্টর হয় রিলিজিং ফ্যাক্টর 1 বা রিলিজিং ফ্যাক্টর 2 দ্বারা সেই রিলিজিং ফ্যাক্টর 2 এই কোডনগুলোকে চিহ্নিত করে আর পলিপেপটাইডকে মুক্ত করে। আর এখানে রিলিজিং ফ্যাক্টর 3 এর কাজ কি হচ্ছে না, রিলিজিং ফ্যাক্টর 1 বা রিলিজিং ফ্যাক্টর 2 এর সাথে কাজ করে তাদের যে কাজ, অর্থাৎ রাইবোসোমকে মুক্ত করা, সেটাতে সাহায্য করছে। আর পলিপেপটাইড চেন আর সর্বশেষ টিআরএনএ যুক্ত অ্যামিনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিল গ্রুপ বিচ্ছিন্ন হয়, আর পলিপেপটাইড সবশেষে এটাই হয়, আর পলিপেপটাইড শৃঙ্খলটি কিন্তু মুক্ত হয়ে যায়। এই হচ্ছে সামগ্রিকভাবে প্রোক্যারিওটিক ট্রান্সলেশন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।